এই রানাঘাটে তোমার ম্যাট্রিকুলেশন পাশ করে তুমি গেলে কৃষ্ণনগরে পড়তে, ইন্টারমিডিয়েট সায়েন্স। হ্যাঁ, এবং ওখানে হস্টেলে থাকতে। হোস্টেলে কতদিন ছিলে? 2 বছর। তো তখন রানাঘাটের সঙ্গে কৃষ্ণনগরের কোনো পার্থক্য ছিল না একই রকম? কৃষ্ণনগর অনেক বর্ধিষ্ণু ছিল রানাঘাটের থেকেও, আরো বড়, অনেক বড় জায়গা, আরো বড়, অনেক বড় জায়গা। আচ্ছা জজ কোর্ট ছিল, আচ্ছা। রাজবাড়ি ছিল, তারপরে ঘূর্ণি, সেখান থেকে নানান উপযুক্ত তুলে দিয়ে বেড়াতে যেতাম। আচ্ছা বিকেলবেলা সব বন্ধুরা নিয়ে রাজবাড়ির দিকে কখন যেতাম আচ্ছা। সেগুলো। তো সেই জজ কোর্টে ওখানে বিশাল মাঠ ছিল একটা, আর মনে আছে একটা বট গাছের মতো ছিল, ঝুপড়ি একটা গাছ ছিল জজ কোর্টের সামনে একটা। আমি বোধহয় আমরা সব বন্ধুরা বসে বসে গল্প করতাম। এগুলো সব কলকাতার থেকে আসতো, এই ট্রেন দিয়ে জোড়া ছিল? হ্যাঁ, কলকাতায় ট্রেন ছিল। কলকাতাকে কি হিসেবে দেখতে সেই সময়? কলকাতা যা শুনছি এখন অব্দি তুমি কলকাতা যাওনি, তুমি কলেজে ঢুকে গেছো কিন্তু কখনো কলকাতা যাওনি। কলেজে কলকাতা যেতাম আমি কলেজে পড়তে, তোমার ট্রেনে করে, মানে ডেলি প্যাসেঞ্জার করতাম। হ্যাঁ, তুমি কলেজে ভর্তি হওয়ার পর কত বয়স তখন তোমার? 38 সাল থেকে 54 আমি 16। তুমি মানে 54 সালে আমি ম্যাট্রিক পাস করি। আর কৃষ্ণনগর কবে ছেড়েছো? তারপরে আর 56 কৃষ্ণনগর ছাড়ি। তাহলে তখন আচ্ছা, তখন 38-56 মানে 18 বছর বয়সে তুমি কলকাতায় এসছো প্রথম। যাতায়াত থাকা না, যাতায়াত থাকা না। তো এই অভিজ্ঞতাটা ভালো করে বলো তো, যে একজন ছেলে যে জন্মেছে পাংশায়, তোমার নিজের ভাষাতেই ওটা আধা শহর, কিন্তু যা শুনে মনে হলো তখনও গ্রামের গন্ধ আছে, মানে বেশ গ্রামই বলতে পারা যেতে পারে, কারণ তার তুলনায় রানাঘাটটা আরেকটু ভালো, অনেক শহরে বসত বেশি। আবার কৃষ্ণনগর আরো বড়। আরো আর সেইখান থেকে একটি ছেলে প্রথম আসছে 18 বছর বয়সে কলকাতা শহরে, তার অভিজ্ঞতার কিরকম? কিছুই মনে হতো না, ট্রেনে চাপতাম। তো কখনো মনে হয়নি এত বড় শহর আমি হারিয়ে যাব বা এই ধরনের কিছু অনুভূতি? কিছু মনে হয়নি। তার কারণ হচ্ছে কি, ছোটবেলা খুব তো ডানপিটে ছিলাম, ওইসব ভয়টাই ব্যাপার কোনো ছিল না, কখনোই কোনো কাউকে নিয়ে কোনো কিছু ভয়ের ব্যাপারটাই ছিল না আমার। বা কোনো পার্থক্য মনে হয়নি যে আমি যে পার্থক্য তো বিশাল শহর, ট্রাম চলছে কোনোদিন দেখিনি আগে, ডবল টিকার বাস চলছে দেখিনি কখনো, রাস্তাগুলো এরকম চওড়া, ফুটপাথ, স্টেশনের সাইজটা, হ্যাঁ শিয়ালদা স্টেশন, কত কত লোকের ভিড়, কেমন এইসবগুলোতে প্রথমত চমক তো ছিলই। কোন কলেজে পড়তে? সিটি কলেজে, সিটি আমার কলেজে। স্ট্রিটে। তো ওখান থেকে তখন যাওয়ার ব্যবস্থা কি ছিল স্টেশন থেকে? শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে হেঁটে চলে যেতাম। আচ্ছা, কতক্ষণ লাগতো? হ্যাঁ, মনে নেই কতক্ষণ লাগবে, বন্ধুদের সঙ্গে গল্প করতে যেতাম। আচ্ছা, অনেক ফেরার সময় ফিরতাম একসঙ্গে অনেকে যাতায়াত করতে। আচ্ছা, সিটি কলেজের ঘটনা একটা মনে আছে, খুব ভালো ঘটনা, জীবনে মনে রাখার মধ্যে স্মরণীয় ঘটনা। বলো। সেটা হচ্ছে বোধহয় 1956-এ, আমি 4th ইয়ারে বোধহয় তখন, 4th ইন্টার ইউনিভার্সিটি ইয়ুথ ফেস্টিভ্যাল হলো দিল্লিতে। তার জন্যে সারা ভারতবর্ষের সমস্ত ইউনিভার্সিটি যারা স্টুডেন্টরা তারা পার্টিসিপেট করেছিল, গানে, নাটকে, নাচে, বাজনায়। তো আমাদের ক্লাসে একদিন নোটিশ এলো যে যদি কেউ একটা কম্পিটিশান হবে, কম্পিটিশান গানের, যদি গান বা যাই হোক একটা কম্পিটিশান হবে। এখন যেটা রথীন্দ্র মঞ্চে হয়েছে, মানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে, ওটার নাম ছিল তখন একাডেমি অফ ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। তখন কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হয়নি। ওখানে গানের কম্পিটিশান হবে, বা যে মিউজিকের কেউ যদি স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বা তবলা যা হয় কিছু সমস্ত কিছু ওখানে কম্পিটিশান হবে। তার যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা পার্টিসিপেট করবে, তাদের দিল্লি যেতে হবে, দিল্লিতে প্রোগ্রাম করার জন্যে। তো নাম দিয়ে দিলাম, যথারীতি কম্পিটিশানে গেলাম। আমার মনে আছে যাচ্ছিলেন রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, পরে উনি রবীন্দ্রভারতীর ডিন হয়েছিলেন। উনি ছিলেন বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের ছেলে রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো উনি ছিলেন, আর ছিলেন মায়া সেন, বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতের শিল্পী এবং শিক্ষিকা।
ওরা যাচ্ছিলেন আর ছিলেন চিত্ত রায়, তখন তিনি বিখ্যাত লোকগীতির শিল্পী, বিখ্যাত। তিনজন জাজ, আমি কম্পিটিশনে গিয়েছিলাম একটা ভৈরবী ভজন। গানটার প্রথম লাইনটা মনে আছে, মেরা মানে রাম হি নাম রটে রে। করবে এক লাইন? না, এখন আর করছি না, পরে যদি কিছু গাওয়া যায় গাওয়া যাবে, আচ্ছা, কারণ এখন গল্পটা বলতেই ভালো লাগছে। বলো। যাই হোক, কম্পিটিশন হলো, আর আমাকে নিয়ে গেলেন ওখানে। আমি তো চিনি না। আমাদের কলেজের কেমিস্ট্রির প্রফেসর সরোজবাবু, এবং ঘটনাক্রমে উনি আবার রানাঘাটে আমার গানের গুরুদেবের আত্মীয় হতেন, সরোজ দত্তের। সরোজ দত্তের। উনি সেটা পরে পরে প্রকাশ হলো। উনি আমাকে নিয়ে গেলেন, কম্পিটিশনে গেলেন, চলে এলাম। আর তারপর আমি ক্লাস করিয়ে যাই, কিছু খোঁজ নিই না। একদিন উনি আমাকে ডাকলেন, গেলাম প্রফেসার্স রুমে। কী ব্যাপার ভূপেন, তুমি রিহার্সাল দিতে যাচ্ছ না? আমি, কিসের রিহার্সাল স্যার? বলি, কেন, তোমাদের তো দিল্লি যাওয়ার জন্য গানের রিহার্সাল শুরু হয়েছে ওখানে, সবাই যায়, তুমি যাও না? বললো, আমি তো পাস করেছি কিনা জানি না। বলি, তুমি তো ভজন ফার্স্ট হয়েছো। আমি তো জানি না। আমি তো জানি না, চলো আজকে তোমার আমার সঙ্গে যাবে। তুমি তো ক্লাস শেষ হবার বিকেলের দিকে রিহার্সাল হতো, আর ওইখানে রিহার্সাল রাত্রিবেলা বাড়ি ফিরতাম ট্রেনে করে রানাঘাটে। তো নিয়ে গেলেই মায়াদি বললেন, তুমি ভৈরবী ভজন গেয়েছিলে না? এটা আমার জীবনের। কেন? সরি সরি, এটা আমার বড় পুরস্কার। কবি গেয়েছি কম্পিটিশনে, উনি মনে রেখেছেন যে আমি ভৈরবী ভজন গেয়েছিলাম। তারপর রিহার্সাল শুরু হলো, রেগুলার রিহার্সালে যেতাম। তারপরে দিল্লিতে প্রোগ্রামে গেলাম, তালকোটরা গার্ডেনে, ওপেন এয়ার থিয়েটার, ওখানে প্রোগ্রাম হতো। ওখানে পুরস্কৃত হয়েছিলাম, এবং আমরা পুরস্কার নিয়েছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর হাত থেকে। এটাও আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। বাহ। রাজেন্দ্র প্রসাদ ছিলেন তখন আমাদের President। প্রেসিডেন্ট, ওনার সঙ্গে দেখা হয়েছিল। মুঘল গার্ডেনে একদিন আমাদের সবাইকে স্ন্যাক্সে নেমন্তন্ন করেছিল, সমস্ত কন্টিনজেন্ট, সমস্ত ইউনিভার্সিটি যারা সবাই গিয়েছিলেন। সেখানে ইন্দিরা গান্ধী সবার সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন, কাজে আমিও হ্যান্ডশেক করেছিলাম সবার সঙ্গে। সে একটা স্মৃতি রয়েছে। এখন ব্যাপার কি, তুই জিজ্ঞেস করছিস বলে এগুলো বলছি, কিন্তু এগুলো বলতে আমার ভয় করে লোককে। এই জন্য ভয় করে, কে বিশ্বাস করবে না, বললো এই মিথ্যে কথা বলছে। আর একটা ঘটনা বললে কেউ বিশ্বাস করবে না, যে বোম্বে ফিল্মের নাম করে হিরোইন রাখি, রাখি গুজরাল, গুরজার নাকি, রাখি গুলজার, গুলজার। গুলজার, রাখি গুলজার। ও রাখি বিশ্বাস ছিল, রাখি মজুমদার ছিল বিয়ের আগে, বিয়ের পরে বিশ্বাস হয়েছিল। ও আমার কাছে গান শিখেছে 6 বছর, রানাঘাটের মেয়ে। জানি, আমি গল্পটা বলেছিলাম। এই কথা লোকে বললে বলে কি গুগল মারছে, কি মিথ্যে কথাই বলছে। বলি না কাউকে সব কথা, অবিশ্বাস্য ব্যাপার লোকের কাছে। তারপরে লাইফটা কিভাবে প্যান আউট করলো? মানে তুমি তারপরে চাকরি বাড়িতে ঢুকে গেলাম, আর কি করবো। চাকরি পেয়ে ঢুকলাম, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতাম, ফ্রেঞ্চ কোম্পানি একটা।
দীর্ঘদিন কাজ করেছি। তারপরে একসময় প্রমোশন পেতে পেতে হোল ইস্টার্ন রিজনে রিজনাল ম্যানেজারের পোস্ট পাই। আমার আন্ডারে ছিল ইস্টার্ন রিজনটা। তারপরে আমি ম্যানেজমেন্ট কনসালটেন্সি শুরু করি, সেটাও অনেক বছর করি। তারপরে ব্যাস রিটায়ার। তোমার এই 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 মানে আমার মনে যে প্রশ্নটা জাগছে যে মায়াদি বেশ কিছু মাসের গ্যাপের পরেও চিনতে পেরেছিলেন এই ছেলেটি ভজনে। বেশ কিছু মাসের নয়, কম্পিটিশন হওয়ার পরে প্রায় 15 দিন কেটে গেছে। আচ্ছা, 15 দিন পর। কারণ আমি তো রিহার্সালে যেতাম না। হ্যাঁ, কিন্তু এই স্মৃতিটা তোমার মনে এত একটা বড় মূল্য নিয়ে রয়েছে যে তোমাকে এখনো আপসেট করে দেয়। কেন? তোমার কি মনে হয় যে সঙ্গীত জগতে যতটা পাওয়ার ছিল তোমার, তুমি পাওনি? আমি ভাবি যে সঙ্গীত জগতে আমার যা পাওয়ার ছিল তার থেকে অনেক বেশি পেয়েছি, কারণ আমি চেষ্টাই করিনি। আর চেষ্টা না করতে যা জুটেছে সেটা অনেক অনেক, এটা তো পাওয়া উচিতই হয়নি আমার। আর চেষ্টা কেন করতে পারোনি? কে না করতে পারিনি, ওই যে সংসারের দায়িত্ব। নাহলে তখন তো আমি কলকাতায় এখানে ওখানে গান গাইছি, আর আমাকে সাহায্য করছেন কারা? অজিত চ্যাটার্জি, হেমন্ত দাস সেক্রেটারি। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটির মিউজিকের প্রফেসর ছিলেন, উনি ওই হেমন্ত দাস গ্রুপেই ছিলেন। কি চ্যাটার্জি, নাম ভুলে গেলাম। এরা রেগুলার আমাকে প্রোগ্রাম দিতেন, আস্তে আস্তে গান নাম হচ্ছিল। শুনেছিলাম তুমি সেই সময় বঙ্গ সংস্কৃতি সম্মেলনে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, বঙ্গ সংস্কৃতি সম্মেলনে গিয়েছিলাম, লোকগীতি গিয়েছিলাম। একটা কথা বলো, 1971 বা তার পূর্ববর্তী বা পরবর্তী এই যে একটা আনরেস্ট পলিটিক্যাল চলছিল, রাজনৈতিক একটা বাতাবরণ ছিল, সেটা তোমার জীবনে কোনো ঘাত অভিঘাত এনেছিল? না, প্রথমত রাজনীতির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট কোনো দিন ছিল না, কোনো দিন নয়। তুমি কখনো মনে 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 হয়নি যে হ্যাঁ, কংগ্রেস যা করছে বোধহয় আমি সহমত, বা সেই সময় সিপিআইএম যা করছে? পার্টিগতভাবে কখনো ভাবিনি যে ওর সঙ্গে আমার যেতে হবে, ও যা করছে আমি সহমত, এই যা করছে তা নিন্দনীয়। ভোট দিতে আমার আমার ওসব কোনো কিছু ছিল না। আমি শুধু দেখতাম যে কে কী করছে এবং দেশের কী হচ্ছে, দেশের ভালো মন্দটা নিয়েই আমি কনসার্ন ছিলাম বেশি। কোনো পার্টির কোনো অ্যাক্টিভিটিস নিয়ে কিচ্ছু নয়, কিচ্ছু নয়। কোনোদিন ভাবিও নি, মনুষ্য ছিল না। কোনো কারোর সঙ্গে আমি না। তবে ভবানীপুর থাকাকালীন আমার কাছে এই লোকেরা এসেছিল এবং তারা কিছুদিন জোর করে ওদের অফিসে নিয়ে গেছিল। ওরা আমাকে কী ভেবেছিল, আমাকে কীভাবে। তখন তুমি 60 ঊর্ধ্ব, হ্যাঁ, তখন তুমি 60 বছরের বয়সের বেশি। তার বেশি। তো তখন ম্যানেজমেন্ট কনসালটেন্সি করছি, তখন হাতে একটা সময় ছিল। সন্ধ্যাবেলা অবধি অফিস খুলতে আর আমাকে জোর করে নিত, আপনাকে যেতে হবে। এবং এটা ওটা চিঠি ফিটি লিখিয়ে নিতেন। ওর কাছে ছিলেন, ক্লাস 8 পর্যন্ত পড়েছিলেন। তো কাজেই তার চিঠিপত্র আমাকে লিখে দিতে হতো। তুমি পরে আমার ভালো লাগেনি, ওই পরিবেশটা ভালো লাগেনি। কারণ পরনিন্দা পরচর্চা, এ খারাপ ও খারাপ, আমরা ভালো, আর ওরা নিজেরা যা করতো সে কাজে আমার পছন্দ হতো না, আমি যেতাম না। তুমি একটা রাজনৈতিকভাবে নির্লিপ্ত দৃষ্টিভঙ্গির সহ যে নাগরিক, তার চোখে থ্রু দিয়েই বলো, তার দৃষ্টির থ্রু দিয়েই বলো যে ওই সময়টা 70 দশক, সেই সময় তুমি কোথায় থাকতে? আমি শুনেছি তুমি তো কলকাতায়। 71 সালে কথা বলছিস? হ্যাঁ, 71 সালে আমি কলকাতায়। কলকাতা কোথায়? বরানগর না কাশীপুর? না, তখন ছিলাম বাগবাজারে। বাগবাজারে। তো কোনো কিছু চোখে পড়েনি? কোনো কিছু হ্যাঁ, চোখে পড়েছে। কি পড়েছে? আমাদের বাড়ির নিচের গলি দিয়ে দেখতাম যে বোমা হাতে লোক দৌড়চ্ছে, পুলিশের হুইসেল বাজতো। আমি বুঝতাম আন্দোলন করছে এবং নকশাল নামও জানতাম। এখানে পুলিশ মেরেছে, ওখানে পুলিশ খবর কাগজে দেখা যেত। এসব তো খুন খারাপের গল্প তো পেতামই, তো শুনতামও, দেখিনি কখনো। ওই তোমার সামনে কিছু ঘটেছে না, বা? সামনে কখনো কিছু ঘটেনি, কিন্তু পরদিন খবর কাজ সকালবেলা দেখলাম অমুক দিন অমুক জায়গায় পুলিশকে মেরে ফেলেছে, অমুক দিন অমুক জায়গায় পুলিশ গুলি করে কতগুলো ছেলেকে মেরেছে। এইসব গল্প পড়তাম, কিন্তু আমি কখনো কাউকে ব্যক্তিগতভাবে দেখিনি, জড়িত ছিল না। দেখিনি, কাউকে আক্রান্ত হতে দেখিনি। আর আমার ইন্টারেস্ট ছিল না বলে আমি ওই পাতাটা পড়তামও না। কোনো গল্প আমি তুমি পড়তাম বেশি সঙ্গীত মনস্ক ছিলে। না। আমি এটুকুনি হ্যাঁ, একটু সাহিত্য আলোচনা ভালো লাগতো,
কাব্য আলোচনা ভালো লাগতো, গান ভালো লাগতো, কাজকর্মের কথা ভালো লাগতো, কনসালটেন্সির সাবজেক্ট নিয়ে আলোচনা করতে ভালো লাগতো। আর কোনো কিছুদের মধ্যে আমি জড়াতাম না। সাহিত্য আলোচনা বললে, সাহিত্য কি পড়তে তুমি? অনেক বই পড়েছি, অনেক। যেমন তুমি ইয়ে করতে আমি জানতাম, ওই সিনে মুভমেন্ট করতে, বা হ্যাঁ, সেটা তো ইন্ডিয়ান, সেটা তো হ্যাঁ, কোন কোন সময় সেটা? ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি, সেটাই যে সোসাইটির আমাদের ব্রাঞ্চ ছিল রানাঘাটে। কি 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 কিসের? তাতে আমরা সমস্ত বিদেশি বই এনে স্ক্রিন করতাম। আর রানাঘাটে আমরা সিনে ক্লাব করেছিলাম। সিনে ক্লাব রানাঘাটে অনেক আমার বয়সী বা প্রচুর লোক মেম্বার হয়েছিল, বয়স্করাও ছিল। তো এই কনসুলেটগুলো থেকে, বিদেশি কনসুলেটগুলোর থেকে ফিল্ম কালেকশনের দায়িত্ব ছিল আমার। আমি যেতাম, ভালো ফিল্ম নিলে, ইটালি থেকে ভালো ফিল্ম, আমেরিকান ফিল্ম, এই সমস্ত জাপানি ফিল্মও বোধহয় এনেছি কিছু কিছু, এইসব আনতাম। স্ক্রিনিং হতো আমার ফিল্মগুলো ক্যানে করে, সেগুলো ফেরতও দিয়ে দিয়ে আসতাম। কতজন মেম্বার ছিল তোমাদের? তো 150-র উপরে ছিল। হুম। তা কোথায় দেখাতো, কোথায় এগুলো? হল, সিনেমা হলে। সিনেমা হলে। আচ্ছা, টিকিট বিক্রি করে না ফ্রিতে? না, ওরা মান্থলি তো একটা Subscription ছিল। মেম্বারশিপ নিত, আর পয়সা নিতাম না আমরা। আচ্ছা, হুম। বাহ। বাপি, তুমি সিনে ক্লাবের কথা বললে, কিন্তু সেটা শুনেই আমার প্রথমে যেটা মাথায় আসছে, আগেও এসেছে, তোমাকে প্রশ্ন করা হয়নি, যে এটা হঠাৎ করে তোমার মাথায় এলো কী করে যে তুমি চলো আমরা সবাই মিলে সিনেমা দেখি একসাথে, বা কিছু লোককে জড়ো করি? এটা আমার মাথায় আসেনি। আচ্ছা। এটা ছিল প্রদীপ ব্যানার্জি বলে আমার এক বন্ধু ছিল, উঠে সিনেমা টিনেমা নিয়ে এসব নিয়ে থাকতো। ও হঠাৎ একদিন বললো, দেখ এরকম সব জায়গায় এরকম হচ্ছে, সিনে ক্লাব হচ্ছে। নৈহাটিতে তখন খুব বড় সিনে ক্লাব ছিল, খুব খুব নাম করা। তো ওদের সঙ্গে পরিচয় ছিল প্রদীপের। বললো, দেখ রানাঘাটে এটা করবো। কর, কী করতে হয়, যা করার হয় কর। তো ওই সব যোগাযোগ করেছিল ফেডারেশন অফ ফিল্ম সোসাইটির, বোধহয় গণেশ এভিনিউ বোধহয় ওদের অফিস ছিল, কারণ আমি একবার গিয়েছিলাম এই গণেশ এভিনিউ অফিসে। আমার মনে হয় গণেশ এভিনিউর অফিস ছিল, বোধহয় হিন্দ সিনেমার ছাড়িয়ে গিয়ে বোধহয় বাঁ দিকে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস। তো গিয়ে ব্যবসা ট্যাবসা করলো রানাঘাটে মেম্বারশিপ করার জন্য। সব আমরা বন্ধু বান্ধবদের বললাম, অনেকেই ইন্টারেস্টেড, কলেজের প্রফেসর সব এসছে, রানাঘাট কলেজের অনেক প্রফেসর এসেছিলেন, আরও অনেকে, 150 মতো, 150 কি তার বেশিই হবে হয়তো মেম্বার হয়ে গেল। তাতে তুমি জড়িয়ে পড়লে? আমাকে তো জোর করে নিয়ে প্রতিবার আমারও ইন্টারেস্ট ছিল যে হ্যাঁ এরকম যদি এটা হয় খারাপ কি। তারপরে দায়িত্ব হলো যে কে কলকাতায় রেগুলারলি যায়, ফিল্মগুলো আনবে কে, কনসুলেট হাউসগুলো কে যাবে, কে যোগাযোগ করবে। আমি করি, আমি দায়িত্বটা নিলাম। ওরা হলের দায়িত্ব নিল, কার হলে যোগাযোগ করবে, হল ভাড়াটারা কে কী দেবে না দেবে, এইসব গুলো ওরা দেখতো। এইভাবে সিনে ক্লাব শুরু হয়ে গেল। আর বসার জন্য আমরা পেলাম জায়গা, যে এসে যখন মিটিং টিটিং করতাম, সেটা হচ্ছে ওখানে রানাঘাটে তখন যুগান্তরে সব পেজের আসর ছিল, খুব মানে লোকের মুখে মুখে ঘুরতো। এমন কোনো জায়গায় ছিল কি না করতো যেখানে তারা? সব পেজের আসরে ছোটদের প্রতিষ্ঠান হতো, সেখানে সব কিছু গান শেখানো হতো, নাচ শেখানো হতো, আবৃত্তি শেখানো হতো, সব কিছু শেখানো। তুমি কিভাবে জড়িত ছিলে? আমি ওখানে গান শেখাতাম। রানাঘাটের ছোটদের সব পেজের আসর, তাদের ঘর ছিল রাস্তার ধারে, দোতলা একটা ঘর, বড় ঘর। তো সেখানে আমরা বসতাম, আচ্ছা, কারণ অনেক কমন ছিল মেম্বার। সব পিচির আসরে আর সিনে ক্লাবে। আচ্ছা, বাহ। কাজে বসার জায়গাও হয়ে গেল, মিটিং টিটিং করার জায়গাও হয়ে গেল, আর ফিল্ম মানে রাখবো কোথায়? ঠিক। ওখানে আলমারি ছিল, সব ছিল, সব ব্যবস্থা হলো। আচ্ছা ভাবি, তুমি গানের কথা বললে, অনেকগুলো কথা শুনলাম। কোনো বিশেষ জনর অফ গান কি তোমার ভালো লাগতো, বা কি কি গান শিখেছো, কার কাছে শিখেছো? আমি তো সব গাইতে? টিচারদের কাছে শিখেছি বলতে গেলে ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, ভজন, শ্যামাসঙ্গীত, আধুনিক, এগুলো সমস্ত টিচারদের কাছে শেখা। নজরুলগীতি? নজরুলগীতি হ্যাঁ, মানবদের কাছে, আধুনিকও মানবদের কাছে। আর রবীন্দ্রসঙ্গীতটা বেশিরভাগটা আমি নিজে নিজে, কারণ স্বরলিপি তুলতে পারতাম, স্বরলিপি দেখে দেখে প্রচুর বই, এখানে আমার আলমারিতে প্রচুর বই আছে, সব স্বরলিপির বই আছে। ইচ্ছে হলে যেই গান তুলতে ইচ্ছে করতো স্বরলিপির বই কিনতাম, নিজে নিজেই তুলতাম।
এবং তারপর একটা রবীন্দ্রসঙ্গীতের উপরে একটা অদ্ভুত ভালোবাসা এসে যায়, একটা টান অদ্ভুত। এবং তারপরে বহু গেয়েছি আমি রবীন্দ্রসঙ্গীত। তবে আমি সবই গাই। লোকগীতি প্রচুর গেয়েছি আমি। উম, অন্যান্য গান তো রাগ প্রধান, শ্যামা সঙ্গীত, ভজন, কীর্তন। শ্যামা সঙ্গীত আর ভক্তিগীতি আর কীর্তনটা বেশিরভাগ আমি গেয়েছি রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানগুলোতে। আচ্ছা। যেমন ভবানীপুরে গদাধর আশ্রম বলে একটা রামকৃষ্ণ মিশন আছে, মঠ মিশন। ওখানে প্রত্যেক মাসে আমাকে 1 ঘন্টা করে আমার ক্লাস নিতে হতো। ওরা ক্লাস বলেন মানে প্রোগ্রামটাকে ক্লাস বলেন ওরা। তো ওরা প্রোগ্রাম ছাপাতেন মাসের একটা দিন আমার জন্য 1 ঘন্টা। সন্ধ্যেবেলা আরতি হয়ে যাওয়ার পরে ওদের হল ঘরে ভক্তিগীতির অনুষ্ঠান হতো। সেখানে কীর্তনও কোনোদিন গাইতাম, ভজন গাইতাম, শ্যামা সঙ্গীত, তোমার ঠাকুরের বিষয়ক কোনো গান, এইসবগুলো গাইতাম। এবং এই গাইতে গাইতে আমার একটা বড় সুযোগ হয়ে যায় একদিন। আমি এই কথামৃতের গান গাইতে শুরু করি। কথামৃতে কত গান আছে, কে গেয়েছেন, কখন গেয়েছেন, গানের সময় কে কে ছিলেন উপস্থিত, কোন গান, এটি কথামৃতের গানগুলো নিয়ে যে সুরের উল্লেখ আছে কোথাও, সুর মানে তো কথামৃতে কোনো গানের স্বরলিপি নেই, কোনো গানের স্বরলিপি নেই, কিন্তু কিছু বই আছে তাতে গানটার রাগ এবং তালের উল্লেখ আছে। তো রাগ আর তালের উল্লেখ দেখে সেই অনুযায়ী আমি সুর বসিয়েছি। বসিয়ে আমি এগুলো প্রোগ্রাম করতাম। তো করতে করতে আমার মাথায় ঢোকে যে আচ্ছা কথামৃতের গানের কতগুলো গান কে গেছেন যেগুলো বললাম তার কী সুর, কী রাগ, কী তাল, এই সমস্তগুলো নিয়ে জানার খুব ইচ্ছে হলো। তো এইগুলোর জন্যে আমি গদাধর আশ্রমের তৎকালীন যিনি ছিলেন মহারাজ, তাকে গিয়ে বললাম যে দেখুন আমি এইটা নিয়ে কাজ করতে চাই, তো আমার কিছু বইয়ের দরকার, কোথায় পাবো? উনি বললেন যে আপনি গোলপার্কে লাইব্রেরি আছে, গোলপার্কে ভর্তি হয়ে যান। তো উনি একটা চিঠি লিখে দিলেন আমাকে, ফর্ম টর্মগুলো নিয়ে আমি এনে এসে ফিল আপ করলাম, উনি সইটি করে দিলেন, স্ট্যাম্প কেটে দিলেন। আমি ওখানে গিয়ে ভর্তি হতে গেলাম, লাইব্রেরির মেম্বার হতে গেলাম। তখন ওখানে আমাকে রেজিস্ট্রার ওদের যিনি ছিলেন আশিস ভট্টাচার্য, উনি আবার স্বামী ভূতেশানন্দের পরিবারের লোক। তো তাকে গিয়ে ফর্মটা জমা দিলাম। উনি তো দেখলেন যে স্বামী অমলাত্মানন্দ, তখন আমাদের গদাধর আশ্রমের অধ্যক্ষ, উনি সই করেছেন দেখে উনি বললেন যে আপনার সঙ্গে পরিচয় হলো কী করে? আমি বললাম আমি গদাধর আশ্রমে প্রতি মাসে গান করি। উনি আমাকে ফট করে বললেন তাহলে আপনি আমাদের এখানে গান না কেন? আমি বললাম যে সেটা তো আমার উপর নির্ভর করে না, আপনারা গাইতে বললে আমি গাইব। তখন বলে আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম আমি মেম্বারশিপের জন্য এসেছি, এটা করে নিই। বলে যান, আপনি কার্ড করে নিয়ে আমার কাছে আসবেন, আমি আপনাকে মহারাজের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ভালো, তো আমার কার্ড টার্ড করে নিয়ে গেলাম আবার দেখা করতে। ইতিমধ্যে উনি যে সেক্রেটারি যিনি গোলপার্কের, স্বামী সুপর্ণানন্দজি এখনো আছেন, তার কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সুপর্ণানন্দজিকে বললেন যে মহারাজ ইনি খুব ভালো গান করেন, তো আমাদের এখানে বিবেকানন্দ হলে ওনার একটা প্রোগ্রাম ব্যবস্থা করলে কীরকম হয়? তো আমি সুপর্ণানন্দজিকে বললাম, মহারাজ আপনি আমাকে চিনতে পারছেন না, আমি আপনার সঙ্গে ডিস্ক ফার্মের একটা অনুষ্ঠানে আপনার বক্তৃতার আগে আমি অনেকগুলো গান করেছিলাম, তো মনে করতে পারলেন না। তখন আমার কাছে ওই ওদের প্রোগ্রামের কার্ডটা ছাপা ছিল, আমি ইচ্ছে করে নিতাম যে যদি কোনোদিন যোগাযোগ হয় দেখাবো। কার্ডে লেখা ছিল অনুষ্ঠান, বক্তৃতার স্বামী সুপর্ণানন্দজির নাম, আর ওনার বক্তৃতার আগে আমার নাম ভক্তিগীতি ভূপেন্দ্রনাথ কুণ্ডু। আমি কার্ডটা দেখিয়ে বললাম মহারাজ দেখুন আপনার সঙ্গে একই স্টেজে আমি গান করেছি। তো আমি খুব খুশি হলেন, চিনতে পারলেন। বলে হ্যাঁ আপনি এখানে গান করুন। আমি বললাম আপনি না বললে তো কী করে হবে? তো উনি আমাকে একটা দিন দিলেন,
বললেন দেখুন আমি একটু অল্প করে কথামৃত পাঠ করে নেব, তারপর 45 মিনিট আপনি কথামৃতের গানই গাইবেন। ভালো কথা। বলে কিন্তু আপনি কথামৃতের কী কী গান গাইবেন একটা লিস্ট করে নিয়ে আসবেন, আমি যেগুলো বলে দেবো এইগুলো গাইবেন সেইগুলোই গাইতে হবে 45 মিনিট। আমি একটা লিস্ট বানিয়ে নিয়ে গেলাম পরের দিন, উনি টিক দিয়ে দিলেন যে এই গানগুলো আপনি গাইবেন। তো ঠিক আছে, যেদিন দিন এলো সেদিন আমার মিউজিশিয়ানদের নিয়ে কিবোর্ড, তবলা, পারকাশন এই সমস্ত নিয়ে গিয়ে গেলাম গান গাইতে। উনি পাঠ করলেন, কথামৃত ছোট্ট করে পাঠ করলেন, তারপরে আমি গান গাইলাম এবং মানে কী বলবো, বিপুল খ্যাতি পেলাম, খুব খ্যাতি। আর আমি গান গাইতে গাইতে আমি কেঁদেও ফেলেছিলাম এবং আমি বলেছিলাম যে এই মঞ্চে আমি কোনদিন গান গাইতে পারবো আমি কোনদিন ভাবিনি। এখানে কত মানে পৃথিবী বিখ্যাত সব শিল্পীরা সব প্রোগ্রাম করে গেছেন। আমি এর আগে ইংল্যান্ডে গান করেছি, ভিক্টোরিয়া হলে গান করেছি, বিবিসি লিডসে বিবিসি রেডিও আমার ইন্টারভিউ নিয়েছেন, গান লাইভ ব্রডকাস্ট করেছেন। কিন্তু এখানে এসে যে আমার অনুভূতি হচ্ছে, এই অনুভূতি আমার কোথাও আমি পাইনি। তো যাই হোক, গান খুব ভালো হলো। ওই প্রোগ্রামের পরে ওরা আবার ডিভিডি করেছে, ওপর থেকে ডিভিডি সঙ্গে সঙ্গে করে আমাকে ডিভিডি দিয়েছেন পরে। আর একটা ব্যাপার হচ্ছে, অদ্ভুত ব্যাপার, সাধারণত আমি শুনতাম যে এখানে কোনো পয়সা টয়সা দেওয়া হয় না। আশীর ভট্টাচার্য আমাকে 5,000 টাকা পেমেন্ট করেছিলেন ওই দিন প্রোগ্রাম করার জন্য, যেটা মহারাজেরা কোনো মহারাজ প্রোগ্রাম করলে তারা এটা পেয়ে থাকেন। এরপরে আর একটা দিন আমাকে প্রোগ্রাম দিয়েছিলেন, সেটাও খুব সাকসেসফুল প্রোগ্রাম হয়েছিল। ওই মানে গোলপার্কের সবচেয়ে বড় হল যেটা স্বামী বিবেকানন্দ হল, ওই হলে।